আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। প্রশান্তির ভুবনে, আনন্দের ভুবনে, সাফল্যের ভুবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সুহৃদ, আজকে আমরা কথা বলছি আমাদের ঘনিষ্ঠতম শত্রু রাগ নিয়ে, এবং এ বিষয়ে এটি আমাদের তৃতীয় পর্ব। এর আগের দুটো পর্বে আমরা যেটা বলার চেষ্টা করেছি, আমরা যেটা বোঝার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের এই যে খুব কাছের শত্রু, খুব ঘনিষ্ঠ শত্রু, এই রাগ আমাদের জীবনে যতটা ক্ষতি করতে পারে, বাইরের কোনো শত্রু আমাদের ততটা ক্ষতি করতে পারে না। এবং আপনি আপনার অতীতের দিকে যদি ফিরে তাকান, আপনার জীবনের দিকে যদি ফিরে তাকান, আপনি দেখবেন যে রাগের কারণে আপনাকে জীবনে যতবার দুঃখ পেতে হয়েছে, রাগের কারণে আপনাকে জীবনে যতটা কষ্ট পেতে হয়েছে, আর কোনো কারণে বাইরের কোনো শত্রুর কারণেও কিন্তু আপনি ততটা কষ্ট পাননি। তবে এত কিছু বলার পরেও একটি বাস্তবতা আমাদেরকে স্বীকার করতেই হবে, সেটি হচ্ছে রাগ কিন্তু আসতেই পারে, যে কোনো সময় আমরা রেগে যেতেই পারি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন না রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে। আমরা রেগে যাওয়ার কারণ হিসেবে অনেক সময় পরিস্থিতির দোহাই দিই, কিন্তু পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি, যে কোনো একটা সিচুয়েশন, যে কোনো একটা ঘটনা, সেটা রেগে যাওয়ার মতো কারণ সৃষ্টি করে। কিন্তু আপনি রাখবেন কি রাখবেন না, এটা কিন্তু আপনার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা দেখবেন যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যে পরিস্থিতিগুলোতে তারা খুব সহজেই রেগে যান, আবার অনেক মানুষ আছেন যে ওই পরিস্থিতিগুলোতেও তারা খুব শান্ত থাকতে পারেন। তো একজন মানুষের স্বভাবই হয়ে যেতে পারে সবসময় রেগে থাকা। এবং এই স্বভাবটা কিভাবে গড়ে ওঠে, আমাদের কোয়ান্টাম মেথড কোর্সে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী, তিনি কোর্সের ৪র্থ দিনের প্রত্যয়ন অনুষ্ঠানে তিনি বলছিলেন যে ছোটবেলা থেকে তিনি দেখে এসেছেন যে তার বাবার অনেক রাগ, এবং তখন থেকে তিনি মনে করতেন যে বাবার মতো রাগী হতে হবে। এবং তার এই মাইন্ডসেট, তার এই চিন্তা তাকে পরবর্তীতে একজন রাগী স্বভাবের ব্যক্তিত্বে রূপান্তরিত করে। অবশ্য মেডিটেশন করার পরে তিনি তার এই স্বভাবের উপর অনেকটাই নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছেন। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, সবই তো বুঝলাম, কিন্তু সব সময় কি রাগ নিয়ন্ত্রণ করা যায়? অথবা আপনি এটাও বলতে পারেন যে মাঝে মাঝে একটু রাগটাগ যদি না করি তো লোকজনকে দিয়ে কাজ করানো যাবে না, তো লোকজনকে দিয়ে কাজ করাতে হলেও তো রাগ করার দরকার আছে। আসলে কোনো কোনো পরিস্থিতিতে আপনাকে রাগের ভান করতে হতে পারে, তবে রেগে যাওয়া আর রাগের ভান করা এই দুটো কিন্তু এক জিনিস নয়। বিষয়টা বোঝার জন্যে আমরা আমাদের গ্রাম বাংলার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা আপনাদের সবারই জানা গল্প। এক গ্রামে এক সাপ বসবাস করত একটা মাঠের পাশে। সেই মাঠের পাশ দিয়েই ছিল গ্রামের লোকদের চলাচলের রাস্তা। তো লোকজন যখন ওই পথ দিয়ে চলাচল করত, তো সেই সাপ তাদেরকে তাড়া করত। এখন ওই পথ দিয়ে গ্রামের লোকজনের চলাফেরাও বন্ধ হয়ে গেল, এবং মাঠে যে বাচ্চারা খেলতে আসতো তাদের খেলাধুলাও বন্ধ হয়ে গেল। সাপের ভয়ে এখন ওই পথ দিয়ে কেউ চলাচল করে না, মাঠে বাচ্চারাও খেলাধুলা করতে আসে না। তো এই পরিস্থিতিতে গ্রামের মুরব্বীরা একসাথে বসে সিদ্ধান্ত নিলেন যে তারা সাপের সাথে গিয়ে দেখা করবেন এবং সাপকে তারা অনুরোধ করবেন যে সে যেন কাউকে না কামড়ায়। তো সাপ এ কথা শোনার পরে সে সম্মতি প্রকাশ করল। তো সাপ এখন আর কাউকে কামড়ায় না, কাউকে তাড়াও করে না। আস্তে আস্তে লোকজনের সাহস বেড়ে গেল, লোকজন স্বাভাবিকভাবে সেই পথ দিয়ে আসা যাওয়া করতে লাগলো। বাচ্চারাও মাঠে খেলাধুলা করতে আসছে, সাপ কাউকেই কামড়ায় না, কাউকেই তাড়ায় না, এক পাশে গুটিসুটি মেরে পড়ে থাকে।
তো এদিকে সাপকে এভাবে পড়ে থাকতে দেখে বাচ্চাদেরও সাহস বেড়ে গেল। কেউ কেউ এসে লাঠি দিয়ে সাপকে খোঁচায়, কেউ কেউ সাপকে ধরে তার লেজ ধরে শূন্যে ছুঁড়ে মারে। তো সাপের হয়ে গেল জীবন মরণ অবস্থা। তো মাসখানেক পরে মুরব্বীরা এসছেন সাপের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাতে যে সাপ তাদের কথা রেখেছে। তো এসে দেখে যে সেই সাপ সে আধমরা হয়ে এক জায়গায় দলা পাকিয়ে শুয়ে আছে। তো তার এই অবস্থা দেখে মুরব্বীরা তখন জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তো সব ঘটনা খুলে বলার পরে মুরব্বীরা তখন বললেন যে দেখো, তোমাকে আমরা কামড়াতে নিষেধ করেছি এটা ঠিক, তাড়া করতে নিষেধ করেছি এটা ঠিক, কিন্তু তোমাকে ফোঁস করতে তো নিষেধ করিনি। তো তুমি অন্তত তোমার নিজের আত্মরক্ষার জন্য তো ফোঁস করতে পারতে। তো আসলে কখনো কখনো কোনো কোনো পরিস্থিতিতে আপনাকে রাগের ভান করতে হতে পারে, প্রয়োজন হতে পারে, কিন্তু সাথে সাথে এটাও সতর্ক থাকতে হবে যে রাগের ভান করলেই যে সবসময় কাজ হবে এটা নাও হতে পারে। যেমন আপনি যার সাথে রাগের ভান করলেন, হতে পারে যে তিনি হার মেনে নিয়ে শান্ত হয়ে যেতে পারেন, আবার উল্টোটাও হতে পারে যে তিনি আরও রেগে যেতে পারেন। কারণ আপনি রাগ করছেন না রাগের ভান করছেন সেটা তো আর তিনি বুঝতে পারছেন না। আবার আপনজনকে কোনো কথা শোনানোর জন্য আপনি রাগের ভান করছেন, অর্থাৎ রেগে যাওয়ার অভিনয় করছেন, তারাও এটা বুঝতে না পেরে তারাও কষ্ট পেতে পারে, এবং এটা তো আসলে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল। তো রাগ করাটা যেরকম পরিত্যাজ্য, রাগের ভানটাও একমাত্র প্রয়োজন না হলে এটা থেকে যতটা বিরত থাকা যায় ততটাই ভালো। কারণ বাস্তবতা হচ্ছে যে রাগী মানুষকে আসলে কেউ পছন্দ করেন না, এবং আপনারা দেখবেন যে একজন রাগী মানুষ তিনি নিজেও কিন্তু আরেকটা রাগী মানুষকে পছন্দ করেন না। এবং অধিকাংশ ক্ষেত্রে রাগী মানুষরা তারা জীবনের একটা পর্যায়ে খুব নিঃসঙ্গ একাকী জীবন যাপন করেন, কারণ কেউ তার সঙ্গ চায় না, তার সাহচর্য চায় না, এবং জীবনের শেষ দিনগুলো হয়তো একাকিত্বেই তার কেটে যায়। তো রাগ হচ্ছে আপনার এমন এক শত্রু যা আপনার পুরোটা জীবনকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। একটা বিখ্যাত ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে রাগ একজন মানুষের সব কিছু কীভাবে শেষ করে দিতে পারে। সোহরাব রুস্তমের ঘটনা তো আপনারা সবাই জানেন যে রুস্তম, মহাবীর রুস্তম, তার সন্তান ছিলেন সোহরাব, কিন্তু রুস্তম জানতেন না যে সোহরাব তার সন্তান। তবে সোহরাব জানতেন যে রুস্তম তার পিতা, কিন্তু পিতা পুত্র কেউই কাউকে দেখেনি। তো ঘটনাচক্রে সোহরাব রুস্তমের মধ্যে একবার মল্লযুদ্ধ হয়। তবে তার আগেও একটা ঘটনা আছে যে সোহরাবের বীরত্বের খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, রুস্তম তিনি খুব ঈর্ষান্বিত হয়ে উঠলেন সোহরাবের প্রতি, কারণ তিনি তো জানতেন না যে সোহরাব তারই সন্তান, এবং তিনি এত ঈর্ষান্বিত হয়ে পড়লেন একটা পর্যায়ে যে সোহরাবের নামটাও পর্যন্ত তিনি শুনতে চাইতেন না। তো আসলে দেখেন এই রাগ যে কত ক্ষতিকর হতে পারে, যে এক দূত তিনি রুস্তমের কাছে এসছেন এই সংবাদটা নিয়ে রুস্তমকে জানানোর জন্য যে সোহরাব হচ্ছে তার সন্তান, যে সোহরাব আপনার সন্তান, এই কথাটি বলার জন্য দূত এসছেন। কিন্তু দূত রুস্তমের সামনে দাঁড়িয়ে শুধু সোহরাব শব্দটি উচ্চারণ করা মাত্র রুস্তম এত রেগে গেলেন যে তিনি তার কোষ থেকে তরবারি বের করে দূতের মাথায় কেটে ফেললেন এবং ধড় থেকে মাথা আলাদা করে ফেললেন। অর্থাৎ রাগের কারণে তিনি বঞ্চিত হলেন তার পুত্রের পরিচয় পাওয়া থেকে। এবং ঘটনা তো সেখানেই শেষ হয়নি। যখন সোহরাব রুস্তমের মধ্যে মল্লযুদ্ধ শুরু হলো এবং রুস্তম এক পর্যায়ে সোহরাবের সাথে মল্লযুদ্ধে না পেরে বীর নীতি লঙ্ঘন করে তিনি যখন গোপন ছুরি বের করে সোহরাবকে আঘাত করলেন, সেই সময় সোহরাব মৃত্যুর কোলে ঢলে পড়ার আগ মুহূর্তে তিনি তার নিজের পরিচয় প্রকাশ করে গেলেন যে রুস্তম হচ্ছেন তার পিতা। এবং রুস্তম যখন এই কথা জানতে পারলেন তখন আর তার কিছুই করার ছিল না। তো রাগের মাথায় আমরা এমন অনেক কিছু করে ফেলতে পারি
যা আসলে কোনো কিছু দিয়েই আপনি তার ক্ষতি পূরণ করতে পারবেন না। তো আমাদের এই ঘনিষ্ঠ শত্রু, এই রাগ নিয়ন্ত্রণে এর আগের দুটো আলোচনায় আমরা কিছু কৌশলের কথা বলেছি। তো আজকে আমরা আরেকটি কৌশল আপনাদের সাথে শেয়ার করছি। যেই মুহূর্তে আপনি অনুভব করছেন যে আপনার ভেতরের আপনার রাগ উঠছে, আপনি রেগে যাচ্ছেন, মনে হচ্ছে যে পায়ের তালু থেকে রাগ আস্তে আস্তে মাথার দিকে উঠতে শুরু করেছে, সেই মুহূর্তে রেগে না গিয়ে এক মুহূর্ত থামুন। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে থামুন। লম্বা দম নিন, নাক দিয়ে লম্বা দম নিন, বুক ফুলিয়ে বুক ভরে পরিপূর্ণভাবে দম নিন এবং এরপর ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। প্রয়োজনে আরও 2-1 বার লম্বা দম নিন, মুখ দিয়ে দম ছাড়ুন। এভাবে 3-4 বার দম নিলে দম ছাড়লে আপনি অনুভব করবেন আস্তে আস্তে রাগটা ওপরে ওঠার পরিবর্তে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এবং এই সময় আপনার মনকে জিজ্ঞেস করুন যে মন, এখন আমি কি করব? এবং আপনি দেখবেন যে আপনার মন আপনাকে সঠিক করণীয়টি আপনাকে বলে দিচ্ছে। তবে আপনি যদি নিয়মিত মেডিটেশন চর্চা করেন, তখন রেগে যাওয়ার মুহূর্তে আপনার মনই আপনাকে বলে দেবে যে এই পরিস্থিতিতে আপনার কি করা প্রয়োজন, এবং রেগে যাওয়ার স্বভাব থেকে বেরিয়ে আসাটা তখন আপনার জন্য অনেক সহজ হবে। কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সে শত শত নয়, হাজার হাজার মানুষ তার রাগ নামক এই ঘনিষ্ঠ শত্রু থেকে চমৎকারভাবে মুক্তি পেয়েছেন। এক ভদ্র মহিলা, তিনি তার নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বলছিলেন যে তিনি খুব অল্পতেই তার ছেলে মেয়েদের উপরে রেগে যেতেন। ছেলেমেয়েরা সামান্য ভুল করলেও তিনি সেটা সহ্য করতে পারতেন না, তাদের সাথে খুবই চিৎকার চেঁচামেচি করতেন। তো তার ছেলেমেয়েরা একদিন তাকে বলছিল যে মা, তুমি যে সবসময় আমাদের সাথে এইভাবে রাগারাগি করো, আমরা কি রোবট হলে ভালো হতো? তো ছেলেমেয়েদের এই কথাটি ভদ্রমহিলাকে খুব আঘাত করলো। তো তিনি নিজেকে পরিবর্তন করার একটা প্রয়োজনীয়তা অনুভব করলেন। আত্মীয় স্বজনের পরামর্শে কোর্সে আসার পরে যখন তিনি বাসায় ফিরলেন, তার পরিবর্তন দেখে তার ছেলেমেয়েরা তাকে বলছিল যে মা, তুমি বেশি বেশি করে কোয়ান্টামে যাবে, কোয়ান্টামে গেলে আমাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ভদ্রমহিলা তার সন্তানদের এই কথা বলতে বলতে তিনি আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলেন। আরেক ভদ্রমহিলা, তিনি বলছিলেন যে তিনি যে কেন এত রাগী সেটা তিনি নিজেই বুঝতে পারছিলেন না। তার সন্তান তাকে মা বলে ডাক দিলে তিনি বলছিলেন যে প্রথমে একটা গালি, তারপরে তার ডাকের জবাব। এবং তার এই রাগের কারণে তার বাবা এই দুঃখ নিয়ে মারাই গেলেন যে তার মেয়ে এত রাগ কেন। তো ভদ্রমহিলাকে একজন পরামর্শ দিলেন যে চলো কোয়ান্টামে যাই। তো ভদ্রমহিলা এই কথা শুনে খুবই বিরক্তি নিয়ে বললেন যে আমাকে ঠিক করবে এরকম কোনো মেশিন নাই। তো যাই হোক, তা সেই শুভাকাঙ্ক্ষীর পরামর্শে তিনি শুক্রবারে আমাদের একটা প্রোগ্রামে আসলেন, সাদাকায়ন প্রোগ্রাম, যেটি বাংলাদেশে আমাদের কোয়ান্টামের যত অফিস আছে প্রতি শুক্রবারে সকালবেলা এটি অনুষ্ঠিত হয় এবং এটি সবার জন্য উন্মুক্ত। আপনারা যে কেউ এই প্রোগ্রামে, বাংলাদেশে থাকলে এই প্রোগ্রামে আপনারা প্রতি শুক্রবারে অংশ নিতে পারেন। তো সেই প্রোগ্রামে তিনি আসলেন এবং একদিন প্রোগ্রাম করার পরেই তার কাছে মনে হলো যে না, আমিও কিছুটা সোজা হতে পারি। এবং পরবর্তীতে এই মহিলা কোর্সে আসলেন এবং চতুর্থ দিনে প্রত্যয়ন অনুষ্ঠানে তিনি বলছিলেন যে আজকে আমি আমার ছেলের কাছে নিজেকে একটা ভালো মা হিসেবে আমি প্রমাণ করতে পেরেছি। প্রিয় সুহৃদ, আসুন আমরা আমাদের জীবনের এই ঘনিষ্ঠ শত্রু রাগ থেকে মুক্ত হই, নিয়মিত মেডিটেশন করি, কোয়ান্টামের প্রতি শুক্রবারের সাদাকায়ন প্রোগ্রামে সপরিবারে অংশ নেই। আমরা শুধু নিজেরা রাগমুক্ত হব না, আমরা চাই আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য রাগ নামক এই মহাশত্রু থেকে তারা মুক্তি পাক। এবং আমরা আমাদের আশেপাশের মানুষকেও মেডিটেশনের কথা বলি, তাদেরকে নিয়ে কোয়ান্টামে আসি। কোয়ান্টামের 4 দিনের যে মেডিটেশন কোর্স,
এই কোর্স শুধু রাগ নয়, আপনার যত নেতিবাচকতা রয়েছে আপনার জীবনে, সেই নেতিবাচকতা থেকে মুক্ত হয়ে এক প্রশান্ত আনন্দময় জীবনের প্রবেশে আপনাকে সাহায্য করবে। পরম করুণাময় আপনাদের সবাইকে সুখী, আনন্দময়, রাগমুক্ত এক প্রশান্ত জীবন দান করুন, এই প্রার্থনা করে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক।